ভারতীয় গণমাধ্যম ইচ্ছে করে তুলসী গ্যাবার্ডকে প্রশ্ন করে বিশ্ব দরবারে বাংলাদেশকে হেয় করার অপচেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তার বক্তব্যে নিন্দা জানিয়েছেন তিনি। বুধবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন জয়নুল আবদিন ফারুক। এ সময় তিনি আবারও 111-এর মতন বিএনপি বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের অভিযোগ করেন তিনি। ফারুক বলেন, গেল 16 বছর আওয়ামী লীগ সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়েছে, যার দায় সব সময় বিএনপির ওপর চাপানো হয়েছে। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে দ্রুতই জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বানও জানান বিএনপির এই নেতা। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পাওয়া তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবন সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে। এর আগে গেল 12 জানুয়ারি এই মামলায় তারেক রহমান সহ সব আসামিদের খালাস দেয় হাইকোর্ট। রায়ে আদালত জানায়, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ। যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালতে বিচার হয়েছিল সেটা আইনিভাবে গ্রহণযোগ্য ছিল না। 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় করা দুটি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবন সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয়, আর তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ রায় দেন। ফলে লুৎফুজ্জামান বাবরের কাটানো 17 বছরের সাজা অবৈধ ছিল বলে মন্তব্য করে আদালত। আর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাজা বাতিলের ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন বলেও জানিয়েছেন তার আইনজীবী শিশির মনির। সেই সাথে তিনি অভিযোগ করেন 111 সরকারি অবৈধ মামলায় গ্রেপ্তার করেন লুৎফুজ্জামান বাবরকে। 2007 সালে 27 মে বাসা থেকে বাবরকে আটক করে যৌথ বাহিনী। এরপর সে বছর 30 অক্টোবর লাইসেন্সবিহীন রিভলভার পাওয়ার অভিযোগে বাবরকে 17 বছরের সাজা দেয় বিচারিক আদালত। যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি ইনু বেননকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আর পৃথক দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকে 3 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালত আজ বুধবার এই আদেশ দেন। এছাড়া আরও নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে। আর সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন, যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসান, সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদকেও নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে সকাল 8:30টার পর তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এদের গ্রেপ্তার করা হয়। পর্যায়ক্রমে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়। ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমানের 2375 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বুধবার সংস্থাটির উপপরিচালক ইয়াসির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া কর্মকর্তারা হলেন ডিএমডি শাহ মোহাম্মদ মঈনুদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী, কর্পোরেট ম্যানেজার ওয়াসিম আলী এবং রিলেশনশিপ ম্যানেজার তাসলিমা আক্তার। অভিযোগে বলা হয় 2023 সালের ডিসেম্বরে 1 বছর বয়সী 5 কোম্পানিকে ব্যাংকটি ঋণ দেয় প্রায় 2375 কোটি টাকা। অথচ এসব কোম্পানি নেই কোনো ওয়েবসাইট, এমনকি বাংলাদেশ ব্যাংকে দেওয়া প্রতিবেদনেও দেওয়া হয়নি কোনো ঠিকানা। এসব ঋণের সুবিধাভোগী হিসেবে মনে করা হয় শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে। অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানগুলো হলো ব্রাইট স্টার্স বিজনেস লিমিটেড, আলট্রন ট্রেডিং লিমিটেড, ফারেস্ট বিজনেস লিমিটেড, সানস্টার বিজনেস লিমিটেড এবং কসমস কমোডিটিস। ঢাকা রেলওয়ে স্টেশন কমলাপুর প্রবেশের সময় একটি কন্টেইনারবাহী ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে আপ এবং ডাউন 2 লাইনেই ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা 11:35 দিকে একটি কন্টেইনারবাহী ট্রেন স্টেশনে ঢোকার সময় ডাউন লাইনের পেছন থেকে 2টি ক্যারেজ পড়ে যায়। এই ঘটনার পর স্টেশনের সব ট্রেনের মুভমেন্ট বন্ধ রাখা হয়। পরে ফলো আপ এবং ডাউন 2 লাইনে প্রায় 1.5 ঘন্টা ট্রেন বন্ধ থাকে। দুপুর 1:10 থেকে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল শুরু হয়। 1.5 ঘন্টার সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। ঢাকামুখী বিভিন্ন ট্রেন এয়ারপোর্ট, টঙ্গী, জয়দেবপুর স্টেশনে অপেক্ষমান ছিল। ঈদযাত্রা ট্রেনের আগাম টিকিট বিক্রির 6ষ্ঠ দিন ছিল আজ। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। আজ পাওয়া যাচ্ছে 29 মার্চের টিকিট। যাত্রীদের সুবিধায় 2 ভাগে টিকিট বিক্রি করা হয়েছে। পশ্চিমাঞ্চলে ট্রেনের টিকিট বিক্রি হয় সকাল 8টায়, আর পূর্বাঞ্চলে
টিকিট পাওয়া যায় দুপুর 2টা থেকে। এবার প্রতিদিন ঢাকা থেকে 35,315টি টিকিট বিক্রি করা হয়, তবে ঈদের সময় বিশেষ ট্রেনের সংখ্যা কমিয়ে 5 জোড়া করা হয়। অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় কমলাপুর স্টেশনের কাউন্টারে যাত্রীদের দীর্ঘ লাইনে কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার সেই চিত্র এখন আর চোখে পড়ছে না। রাজধানীর স্টার মল্লিকের কসমেটিক্সের দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় 2টি দোকানকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দেখা যায় শপিং মলটির অনেক কসমেটিক পণ্য মেয়াদ উত্তীর্ণ অবস্থায় বিক্রি হচ্ছে, এমনকি বিক্রেতারা দেখাতে পারেননি কোনো ক্রয় রসিদ বা ভাউচার। এত সব অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা ভ্যারাইটি স্টোর নামে একটি দোকানকে 60,000 টাকা পর্যন্ত জরিমানা করেন। কসমেটিক্সের ব্র্যান্ড শপ সাজগোজেও দেখা যায় প্রায় একই চিত্র। ব্র্যান্ড শপটিতে সতর্কতামূলক জরিমানা করা হয় 20,000 টাকা এবং বেশ কয়েকটি পণ্য এখানেও পাওয়া যায় যেগুলো মেয়াদ উত্তীর্ণ। দুই শ্রমিক নেতাকে মারধরের বিচারের আশ্বাস দেওয়ার পর বগুড়ায় বাস এবং সিএনজি অটোরিকশা চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার শহরের মিতালি পাম্পের সামনে অটোরিকশা স্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে চালকদের সঙ্গে মোটর শ্রমিক ইউনিয়ন নেতাদের বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এরপরে বন্ধ হয়ে যায় বাস এবং অটোরিকশা চলাচল। সকাল থেকে বগুড়া 0 পয়েন্ট 7 মাথা 4 মাথা কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। অটোরিকশা চলাচল ছিল বন্ধ। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স এবং ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান জানান, সকালে ভ্যানটি যাত্রী নিয়ে শার্শায় যাচ্ছিল। পথে যশোর অভিমুখী একটি অ্যাম্বুলেন্স ভ্যানটিকে সামনে থেকে জোরে ধাক্কা দেয়। পরে আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন নাজবা খাতুন, হাসান এবং তার মেয়ে রত্না খাতুন। এই ঘটনায় আহত বাবলু এবং হালিমা খাতুনকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক গাজা উপত্যকায় ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসাম দালিসকে হত্যা করেছে ইসরায়েল। সোমবার ভোরে গাজা জুড়ে চালানো ব্যাপক বোমা হামলায় 4 শতাধিক মানুষ হতাহত হন। এ সময় গাজায় প্রধানমন্ত্রীর সমপর্যায়ের পদ সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ কমিটির প্রধান ইসাম দালিসও নিহত হন। ইসাম দালিস ছাড়াও গাজার হামাস সরকারের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল খাত্তা, স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতান নিহত হয়েছেন। হামলায় নিহতের সংখ্যা 413 জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত 660 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাত 2টার দিকে আকস্মিকভাবে গাজায় বোমা হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা। কয়েক ঘন্টা ধরে চালানো এই হামলায় হাজারো ফিলিস্তিনি হতাহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানকার সব হাসপাতালে সাধারণ মানুষকে রক্ত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। রক্তের স্বল্পতার পাশাপাশি পেইন কিলার এবং ব্যান্ডেজের সংকটেও পড়েছেন চিকিৎসকরা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।